স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। প্রধানমন্ত্রী তারেক রহমান কাল মালয়েশিয়া, পরে সেখান থেকে চীনে যাচ্ছেন। প্রথম বৈদেশিক সফর হিসেবে কেন মালয়েশিয়া এবং চীনকে বেছে নিলেন প্রধানমন্ত্রী, তা নিয়ে নানা প্রশ্ন এবং আলোচনা রয়েছে জনপরিসরে। কারণ প্রভাবশালী প্রতিবেশী ভারতের পক্ষ থেকেও সফরের আমন্ত্রণ ছিল। আঞ্চলিক রাজনীতিতে চীন এবং ভারতের দ্বৈরথ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈদেশিক সফরকে কেন্দ্র করে ভিন্ন মাত্রা দিয়েছে। এই সফরকে কেন্দ্র করে রাজনীতি, কূটনীতি, প্রতিরক্ষা, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলামিস্ট আলতাফ পারভেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ডক্টর বুলবুল আশরাফ সিদ্দিকী। আপনাদের দুজনকেই স্বাগত আজকের আলোচনায়। জনাব আলতাফ পারভেজ, আপনার কাছেই শুরুতে আসি। আমরা একসময় পূর্বমুখী কূটনীতির কথা শুনেছি এবং বিএনপি সরকারের কাছ থেকেই আমরা সেই পূর্বমুখী কূটনীতির কথা দেখেছি যে তারা সেই চর্চাটা করেছে। তো একটি গণঅভ্যুত্থানের পরে এবং 17-18 বছর আরও বেশি, কারণ 2006 ক্ষমতা থেকে নামার পরে প্রায় 20 বছর পরে বিএনপি আবার সরকার গঠন করেছে এবং প্রথম বৈদেশিক সফরে মালয়েশিয়া এবং চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাহলে কি আমরা সেই পূর্বের যে কূটনৈতিক ধারা, পূর্বমুখী নীতি বিএনপি যা আগে নিয়েছিল সেটাই বিএনপি এগিয়ে নিয়ে যাচ্ছে বা সেই ধারাতেই বিএনপি যাচ্ছে বলে মনে করেন কিনা? ধন্যবাদ। আসলে এটা সত্য যে মালয়েশিয়া সফরে গেলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী মূলত চীন যাচ্ছেন। তবে প্রথমে ভারত যাওয়া বা প্রথমে চীন যাওয়ার যে বার্তাটা দিত সেটা এড়াতে চাইছে বাংলাদেশ, এটাও স্পষ্ট। প্রথমে ভারত চেয়েছিল যে ভারতে যাক, চীনও সেভাবেই প্রত্যাশা করেছিল, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা বার্তা দিলেন ভিন্নতর, যে বাংলাদেশ ঠিক করবে বাংলাদেশ কোথায় যাবে। এবং আরেকটা বার্তা হলো বাংলাদেশ মনে হচ্ছে কোনো দিকে আর হেলে পড়তে চাচ্ছে না। এবং আসলেই এটা আমি বলবো একটা বাস্তববাদী সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ কিন্তু 3 দিকে ভারত, তো ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক লাগবেও এবং এটা তো এড়ানো যাবে না। কিন্তু ভারত যেভাবে চেপে ধরেছে নানাভাবে বাংলাদেশকে, এখন বাংলাদেশের এবং অভ্যন্তরীণ যে অর্থনৈতিক ক্ষুধা, চাহিদা, বাংলাদেশের চীনকেও ভীষণভাবে দরকার। ফলে আমি বলবো প্রধানমন্ত্রী মালয়েশিয়া হয়ে যে চীন যাচ্ছেন এবং চীন থেকে এসে হয়তো শিগগির উনি ভারতেও যাবেন, বাংলাদেশের দিক থেকে এটা কিন্তু বাস্তববাদী আমি বলবো একটা সিদ্ধান্ত এটা হয়েছে। আসলে লুক ইস্ট পলিসিটা এই জন্য দরকার। মালয়েশিয়ার দিক থেকে আমি বলতে পারি যে মালয়েশিয়ার দিক থেকে 3টা বিবেচনা কাজ করছে। মালয়েশিয়াও আগ্রহী বাংলাদেশের। একটা হলো ইন্দোনেশিয়া চাইছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশ মিলে একটা জোটধর্মী কিছু গঠিত হোক। আসিয়ানে যেহেতু তারা বাংলাদেশকে নিতে পারবে না আসিয়ানের নিয়ম নীতির কারণে, ফলে বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া মিলে একটা কিছু গঠিত হওয়ার সম্ভাবনা আছে। এবং মালয়েশিয়ার যে এখনকার সরকার, আনোয়ার ইব্রাহিমের সরকার, এটা অনুমান করা হয় যে বিএনপির বর্তমান নেতৃত্বের সাথে তাদের আগে থেকে একটা কথাবার্তা, যোগাযোগ ইত্যাদি ছিল এবং মালয়েশিয়া তাদের কিছু হেভি ইন্ডাস্ট্রি বাংলাদেশে নিয়ে আসতেও চায় এখানে সস্তা শ্রমের কারণে। ফলে তাদের দিক থেকে এটা অনেকগুলো প্রয়োজনীয়তা আছে, আগ্রহ আছে। আবার আমাদের দিক থেকে জরুরি, আমি বলবো যে বিএনপি সরকার অর্থনীতিকে গুরুত্ব দিচ্ছে বোঝা যাচ্ছে। ফলে মালয়েশিয়া যদি শ্রম বাজারের যে এখন অবস্থাটা, শ্রমিক যাচ্ছে না, যেতে পারছে না, এটা যদি খোলা যায় সেইটা বিএনপির জন্য একটা বিরাট সফলতা হবে এবং বাংলাদেশের অর্থনীতির জন্য একটা সফলতা হবে। আর লুক ইস্ট যেটা বললেন আপনি, রোহিঙ্গা বিষয়ে মালয়েশিয়ার একটা ভূমিকা রাখার সুযোগ আছে এবং মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া দুই দেশেরই সুযোগ আছে। তারেক রহমান বা বাংলাদেশ সরকার সেইটাও আসলে খতিয়ে দেখতে চাচ্ছে, মালয়েশিয়াকে আগ্রহী করে এবং মালয়েশিয়ার প্রভাবের মাধ্যমে আসিয়ানকে আরও একটা সহায়ক ভূমিকায় দেখতে আগ্রহী। ফলে একদিকে লুক ইস্ট পলিসি, আরেকদিকে ভারত এবং চীনে প্রথম যাওয়ার যে একটা চাপ বার্তা, সেটা এড়ানো, দুই দিক থেকে আমি বলবো এটা একটা বাস্তববাদী একটা পদক্ষেপ। ধন্যবাদ জনাব আলতাফ পারভেজ। জনাব বুলবুল সিদ্দিকী, যে আলতাফ পারভেজের কথা সূত্র ধরেই যে 5 দিনের সফর, 4 দিন চীনে থাকবেন, 1 দিন থাকবেন মালয়েশিয়ায়, তাহলে এটাকে তো চায়না সফরই বলা যায়। তো এটাকে বিশ্লেষকরা দুভাবে দেখছেন। একটা যেটা আলতাফ বললেন যে এটা একটা বাস্তবমুখী সিদ্ধান্ত, যেহেতু আগে উনি মালয়েশিয়া যাচ্ছেন। আবার অনেকে বলছেন যে ক্যামোফ্লেজ
বেসিক্যালি মালয়েশিয়াকে এখানে নিয়ে এসে যে ক্যামোফ্লেজটা দেখানো হচ্ছে চায়না সফরের আগে, সেটা প্রতিদ্বন্দ্বীরা বুঝতে পারবে না তা নয়, ক্যামোফ্লেজটা দুর্বল। আপনি কি মনে করেন? আমি ধন্যবাদ। প্রথম জায়গাটাতে যেটা বলবো যে অবশ্যই এটা মানে মূলত চীন সফরকে মাথায় রেখে এই সফরটা হচ্ছে ওনার। এবং আরেকটু বলে নিই যে চীনের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক, বিশেষ করে বিএনপি সরকারের সম্পর্কের যদি আপনি ঐতিহাসিক দিকটা দেখি আমরা, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু প্রথম চীনে যান এবং তখন থেকেই চীনের সাথে বলা চলে বাংলাদেশের যে প্রাতিষ্ঠানিক সম্পর্কের প্রায়োগিক দিকটা সেটা শুরু হয়। ফলে তারেক রহমানের কাছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সেই ঐতিহ্যের বিষয়টা হয়তো কাজ করছে, যে যেটা আলতাফ ভাই বললেন যে ভারত যাব না চীন যাব, যেহেতু আমাদের এই সময়টার একটা এই নিয়ে বিতর্ক চলছে। তো মালয়েশিয়ার পক্ষ হয়ে যাওয়াটা ক্যামোফ্লেজ আমি বলবো না এই কারণে, সেটা খুবই স্মার্টলি যেটা বাংলাদেশ সরকার করেছে, যেটা মালয়েশিয়া আপনি জানেন যে আমাদের শ্রমবাজার এবং যেটা আলতাফ ভাই বললেন যে সেই জায়গা থেকে কিন্তু মালয়েশিয়ার সাথেও আমাদের একটা সম্পর্কের জায়গাটা অনেক শক্ত এবং সেটাকে যদি একটু রিভাইভ করা যায় সেটা আমাদের অর্থনৈতিকভাবে অনেক বেশি ভালো একটা জায়গায় নিয়ে আসবে। ফলে আর ভারতের সাথে যদি আপনি বলেন যে ভারতের সাথে কিন্তু আমাদের এই শ্রমবাজার এই ধরনের সম্পর্কের জায়গাটা খুব কম, তাই না? তো এখানে মূলত জিওপলিটিক্যাল জায়গা থেকে আমরা দেখি ভারতের অবস্থানটা এবং ভারতের সাথে আমাদের টানাপোড়েন এখন যেটা চলছে, যেটা দৃশ্যমান সীমান্ত বিষয়ক যে ঘটনাবলী ঘটছে। কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয় যে চীনের সফর একটা বড় বার্তা তাদের জন্য, যে আপনারা যেটা বললেন যে লুক ইস্ট যে নীতি, সেই নীতির জায়গা থেকে। এবং চীনের ক্ষেত্রে যেটা হয় যে অর্থনৈতিকভাবে সাম্প্রতিক সময়ে চীনের যে অগ্রগতি এবং বাংলাদেশের চীন থেকে অনেক কিছু নেয়ার যে সুযোগ, ইনভেস্টমেন্ট থেকে শুরু করে তারপর আমাদের অর্থনৈতিক যে গ্যাপটা আছে আমাদের এখানে, ট্রেড ডেফিসিট যে জায়গাগুলো আছে, সেগুলোতে আলোচনার মধ্য দিয়ে আমাদের চীনের বাজার ধরার বিষয় থাকতে পারে। আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা যদি দেখি যে দেখবেন যে এখন চীন কিন্তু বাংলাদেশের অন্যতম একটা ছাত্রছাত্রীদের জন্য প্রধান একটা ডেস্টিনেশনের পরিণত হয়েছে। তথ্য যেটা বলে যে যুক্তরাজ্যের পরেই চীনে এখন বেশি সংখ্যক ছাত্রছাত্রী পড়তে যাচ্ছে এবং তাদের যে কনফুসিয়াস ইনস্টিটিউট আমাদের এখানে পরিচালিত হচ্ছে। ফলে চীনের গুরুত্ব কিন্তু ওই জায়গা থেকে বেশ বড় এবং বাংলাদেশ যদি খুবই কূটনৈতিকভাবে সেই জায়গাগুলো নিয়ে আসতে পারে, লেভারেজ করতে পারে, তাহলে হয়তো এই সফর থেকে কতটুকু পাবো তার চেয়ে বড় কথা হবে হচ্ছে যে আপনি যেটা বললেন যে খুবই প্রায়োগিক জায়গা থেকে, মানে বাস্তবসম্মত, যেটা আমি একমত আলতাফ ভাইয়ের সাথে, যে চীনের সফরটাকে এইভাবে করে স্মার্ট মুভ বলে আমি বলবো। ধন্যবাদ জনাব বুলবুল সিদ্দিকী। জনাব আলতাফ পারভেজ, প্রধানমন্ত্রী চীনে যাচ্ছেন, এই মানে কথাটা ঠিক বিপরীতই আরেকটা কথা আসে, সেটা যে কেন তিনি ভারতে গেলেন না। আপনার কি ব্যাখ্যা বা আপনার কি অপিনিয়ন? উনি ভারতে তো যেতে পারতেন, কিন্তু উনি প্রথম সফরটা ভারতে করলেন না, করলেন মালয়েশিয়া হয়ে চীনে। তো কেন ভারতকে উনি বিবেচনায় নেননি বলে আপনি মনে করেন? না, দেখুন, আমার মনে হয় বিএনপি প্রথম থেকে এরকম বার্তাই দিয়েছে আমাদের নতুন সরকার, যে ভারতের সাথেও তারা সুসম্পর্ক চায়। কিন্তু ভারতের দিক থেকে ক্রমাগত নানা ধরনের যে বিরূপ পদক্ষেপ বা বিরূপ ঘটনা ঘটছে, বিশেষ করে পুশিনের ব্যাপারটা এবং আরও অনেকগুলো ঘটনা ঘটেছে, ক্রমাগত সেখানকার রাজনীতিবিদরা পশ্চিমবঙ্গে এবং ভারতের কেন্দ্রেও বাংলাদেশ সম্পর্কে বিরূপ মন্তব্য করে যাচ্ছে। এইটা বাংলাদেশকে একটু হতোদ্যম করেছে। এবং সর্বশেষ যে দেখুন, আমাদের একজন উপদেষ্টাকে যেভাবে বিমানবন্দরে বসিয়ে রাখা হলো, এগুলো মানে বাংলাদেশের জন্য তো একটু অসন্তুষ্ট হওয়ার মতো। তো এইগুলোর কারণে একটা ব্যাপার। আরেকটু হলো যে আরও দুটো স্পষ্ট ঘটনা আছে। সেটা হলো শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশ সম্পর্কটা তো ভারতের দিকে একদম হেলে পড়েছিল, কিন্তু বাংলাদেশ তার প্রত্যাশা মতো প্রাপ্তিগুলো পায়নি, জলের হিস্যা পায়নি, সীমান্তে মানুষের মৃত্যু বন্ধ হয়নি, আসাম এবং পশ্চিমবঙ্গে বাঙালি মুসলমানদের অবৈধ বাংলাদেশি বলা থামেনি, এবং
তেলাপোকা বলা, পোকামাকড় বলা, এরকম মানে যেগুলো একটা জাতির অহংয়ে আঘাত করে। এটা সবই হয়েছে। হ্যাঁ, ফলে ওই দিক থেকে মানে এইটা একটা বাংলাদেশের জন্য আমি বলবো বাংলাদেশকে রক্ষণশীল করে ফেলেছে ভারতের ব্যাপারে। দ্বিতীয়ত বাংলাদেশের এই মুহূর্তে যেটা বড় প্রয়োজন সেটা হলো বিনিয়োগ। বিনিয়োগ না থাকার কারণে কর্মসংস্থান বাড়ছে না। প্রতি বছর প্রায় 20 লাখ তরুণ কর্মসংস্থান বাজারে প্রবেশ করতে চাচ্ছে, ফলে বাংলাদেশ হন্যে হয়ে বিনিয়োগ খুঁজছে যাতে কর্মসংস্থান বাড়ে। ভারত কিন্তু এটা দিতে পারবে না। ভারতের সাথে আমাদের অন্য দ্বিপাক্ষিক বিষয় আছে, পানি সহ অন্য বিষয়, কিন্তু বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রও দিতে পারবে না। বিনিয়োগ করার মতো উদ্বৃত্ত আছে এখন শুধুমাত্র বিশ্বে চীনের কাছে। বাংলাদেশ অবকাঠামোর ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ আশা করছে, কিন্তু বিগত বছরগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্কের কারণে চীনের দিক থেকে ওইভাবে আসেনি বিনিয়োগ। এখন বিএনপি এটা চেষ্টা করবে এই দিক থেকে বিনিয়োগ আসতে, যেটা জরুরি। ফলে এইটাও একটা বড় কারণ যে বাংলাদেশের আসলে চীনের সঙ্গে বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ককে নতুনভাবে বাড়তি উচ্চতায় নেওয়া ছাড়া আসলে উপায় নেই। ফলে চীনের দিকে যেতে হবে বাংলাদেশকে, কিন্তু অবশ্যই আমার মনে হয় বর্তমান সরকার ভারতের সাথেও একটা সুসম্পর্ক রাখার তার দিক থেকে চেষ্টা করবে। আপনি দেখুন, যখন আমাদের উপদেষ্টাকে বিমানবন্দরে হেনস্থা করা হলো, বাংলাদেশ কিন্তু ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখায়নি। বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে যে এটা তারা অসন্তুষ্ট প্রকাশ করেছে, কিন্তু পাল্টা কোনো খারাপ কোনো নজির স্থাপন করেনি। ধন্যবাদ জনাব আলতাফ এবং পারভেজ। আবার চীনের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটা বাধা আছে। আমি পরে সেটা বলবো যে যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়ে আছে ইউনুস সরকারের আমলে, তার কারণে বাংলাদেশ আসলে চীনের সাথেও সম্পর্ক কত দূর এগিয়ে নিতে পারবে সেক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে। বাংলাদেশ আসলে সব দিক থেকে একটা চ্যালেঞ্জে পড়ে গেছে। আমরা ঠিক আছে ওই আলোচনায় আসবো। জনাব বুলবুল সিদ্দিকী, আমরা জানি যে এই সফরে, চীন সফরে শি জিনপিং এবং লি কেকিয়াং দুই প্রধান ব্যক্তির সাথে প্রধানমন্ত্রীর বৈঠক আছে এবং একটা যৌথ ইশতেহারও ঘোষণা হবে। সব দিক থেকে আমরা দেখছি যে সফরটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা আছে। আপনার কি মনে হয় যে আমার কাউন্টার পার্ট মানে বাংলাদেশকেও চাইছে তারা আরও নিবিড়ভাবে বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে বা বাংলাদেশের উন্নয়ন অংশীদার হতে? আপনার কি মনে হয়? একটা জিনিস যদি দেখেন যে বাংলাদেশের বলা হয় যে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ হচ্ছে চীন। আমাদের অবকাঠামোগত জায়গায় যে পরিমাণ ইনভেস্টমেন্ট এখন পর্যন্ত চীনের আছে, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে কয়েকদিন আগেই আমাদের চীন অর্থনৈতিক অঞ্চল যেটা পাশ হলো, হ্যাঁ, তো ফলে লাস্ট একনেক বৈঠকে, হ্যাঁ, একনেক বৈঠকের ফলে এর বাইরেও আপনি যদি দেখেন যে বাংলাদেশে প্রায় 600-র বেশি চীনা কোম্পানি কাজ করছে, বিভিন্ন রকম কাজের মধ্যে আছে। ফলে চীন কিন্তু ইতিমধ্যেই আমাদের একটা বড় উন্নয়ন সহযোগী একটা জায়গায় নিয়ে আসছে, এবং সেই জায়গা থেকে আপনি যদি দেখেন যে বাংলাদেশের বিনিয়োগের জন্য যে পরিমাণ অর্থনৈতিক সাহায্য দরকার এবং আমাদের প্রযুক্তিগত যে উদ্ভাবন এবং যে বিষয়গুলো আমাদের এখানে প্রয়োজন, সেটা আসলে খুব গুরুত্ব দিয়ে দেখছে আমার মনে হয় যে বাংলাদেশ সরকার। এবং যেটা বলছিলাম যে শিক্ষা খাত থেকে শুরু করে আমাদের অবকাঠামোগত খাত, আমাদের প্রযুক্তিগত জায়গা এবং আমাদের ইন্ডাস্ট্রি, এবং বিশেষ করে ইলেকট্রিক কারের যে আপনি এখন যদি খেয়াল করে দেখেন যে বিওআইডি আমাদের এখানে অলরেডি আসছে, শোনা যাচ্ছে যে তারা আমাদের এখানে হয়তো ম্যানুফ্যাকচারিং কারখানাও খুলবে। ফলে এই জায়গাগুলোতে কিন্তু এখনও বাংলাদেশের উইন উইন একটা জায়গা রয়েছে। ফলে বাংলাদেশ যদি খুবই এফেক্টিভলি এই জায়গাগুলোতে নেগোশিয়েট করতে পারে আমাদের স্বার্থকে সামনে রেখে, ফলে অর্থনৈতিক উন্নয়নের যে প্রক্রিয়াটা যদি আমরা দেখি যে চীন 30 বছর 40 বছর আগে করেছে অন্যান্য দেশের সাথে ম্যানুফ্যাকচারিং জয়েন্ট ভেঞ্চারে যাওয়ার ক্ষেত্রে, তো বাংলাদেশ যদি চীনের সাথে সেরকম জায়গায় যেতে পারে এখন, তো ভবিষ্যতে হয়তো আমাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। মানে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে জায়গাটা, সেখানে একটা বড় ধরনের গতি আসবে বলে মনে হয়। ধন্যবাদ জনাব বুলবুল সিদ্দিকী। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা একটা বিরতির পরে এসে বাকি আলোচনা করবো। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব আলতাফ পারভেজ, মানে আমরা চীনের বিখ্যাত রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের কথা আমরা জানি, এটা নিয়ে অনেক আলোচনা আছে।
তো বাংলাদেশ এই রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের সাথে যুক্ত হয়েছিল। সম্প্রতি তারা নতুন আরেকটি কর্মসূচি ঘোষণা করেছে, জিডিআই, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ। বাংলাদেশ এই জিডিআইয়ের সাথে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। এই জিডিআই মানে একটু আপনি বলবেন কি যে আসলে এই জিডিআইয়ের সাথে সম্পৃক্ত হলে বাংলাদেশ কীভাবে লাভবান হবে? কেননা রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ কিন্তু সমালোচিত হয়েছে অনেক জায়গায়, এবং তারা অধীনে যেসব কাজ হয়েছে পরে তারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে। চীনের অনেক ক্ষেত্রে চীনের প্রতি দাসত্বের মতো অবস্থাও হয়েছে, এরকম আমরা দেখেছি। আসলে এগুলো যুক্ত হওয়া যতটা অর্থনৈতিক বার্তা দেয়, এগুলো যুক্ত হলে যে বাংলাদেশে অনেক বিনিয়োগ চলে আসবে বা চীন বাংলাদেশকে কাড়ি কাড়ি টাকা দিবে, সম্পদ দিবে, ব্যাপারটা এরকম না। কিন্তু এটা একটা ভূ রাজনৈতিক বার্তা দেয় যে আমরা চীনের ঘনিষ্ঠ হতে যাচ্ছি বা চীন আমাদেরকে খুব কাছের দেশ হিসাবে দেখছে, এই বার্তাটা দেয়। এবং এই বার্তাও গুরুত্বপূর্ণ এই অর্থে আমি বলবো, দেখুন বাংলাদেশের চারদিকের সীমান্তে আমরা সুখে নাই। ভারতের তিন দিক থেকে পশ্চিম সহ নানা ধরনের চাপে আছি। বর্মার দিক থেকেও রোহিঙ্গা সংকট সহ আরাকান আর্মির চাপ আছে। ফলে বাংলাদেশের ভিতর একটা মনস্তত্ত্ব তৈরি হয়েছে, একটা জাতিগত মাইন্ডসেট তৈরি হচ্ছে যে আমাদের এমন একটা শক্তিশালী বন্ধু দেশ দরকার, এইটা একটা তৈরি হচ্ছে। ফলে এই যে চীনের সাথে যে এই সম্পর্কগুলা, ওদের সিল্ক রুটে যুক্ত হওয়া বা জিডিআইতে যুক্ত হওয়া, এগুলো একটা বার্তা দিবে যে চীন আমাদের পাশে আছে, বা চীনও ধরে নেবে বাংলাদেশ আমার পাশে আছে। এটা উভয়ের জন্য উইন উইন হতে পারে। কিন্তু এগুলোর মাধ্যমে যে আমরা অর্থনৈতিকভাবে অনেক লাভবান হব, এইটা আবার ধরে নেওয়া ঠিক হবে না। কারণ ঋণ বা বিনিয়োগ এগুলো কিন্তু ব্যবসা, ওরা ব্যবসা করার জন্যই এগুলো দেয়। আবার ওইসব দেশ তার বিনিময়ে এটাও আশা করে যে ভূ রাজনীতিকভাবে বাংলাদেশ তার পাশে আছে। দেখুন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, এই তিন শক্তি একটা ঠান্ডা যুদ্ধে লিপ্ত আছে নানা ধরনের। এতে যদি রাশিয়াকেও আমরা যুক্ত করি, সেও যুক্ত আছে। এরা সবাই চায় বাংলাদেশ তার পাশে থাকুক। এবং বিশ্বে ঠান্ডা যুদ্ধের ভর কেন্দ্রটা এখন এশিয়ায় চলে এসেছে, এবং চীনের চারিদিকে এটা, বঙ্গোপসাগরও সেই ঠান্ডা যুদ্ধের অন্তর্ভুক্ত। এরকম সময়ে বাংলাদেশকে চীন চায়, এটা সত্য। ভারতও চায়, এবং ভারতের যে নিজস্ব নিরাপত্তা ধারণা, ভারত মনে করে তার নিরাপত্তা বলয়ের ভিতর বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা যুক্ত। ফলে এই তিন দেশ যখন কোনো সিদ্ধান্ত নিবে প্রতিরক্ষা বিষয়ে, অর্থনীতি বিষয়ে, সেটা ভারতের নিরাপত্তার বিবেচনাকে তারা বিবেচনায় রাখবে, এটা দিল্লি আশা করে। ফলে এই তিনটা দেশেই আশা করে বাংলাদেশ তার সঙ্গে থাকবে। এখন বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, সে কী করবে। আমার মনে হয় যে, যেটা আমি আগেও বলেছি, যে বাংলাদেশ এখন পর্যন্ত বার্তা দিচ্ছে যে আমরা এবার আর কোনো দিকে হেলে পড়ব না। কারণ আমাদের বিগত 15 বছরের অভিজ্ঞতা সুখকর নয়। ফলে বাংলাদেশ একটা ভারসাম্যপূর্ণ বিদেশ নীতি পরিচালনা করবে, এখন পর্যন্ত অন্তত এটা আমরা ধরে নিতে পারি। কিন্তু অর্থনৈতিক বাস্তবতায় বাংলাদেশের চীনের অনেক সহযোগিতা দরকার, এবং যেটা চীন দিতে সক্ষম। ফলে চীনের জিডিআই এ বাংলাদেশের যুক্ত হওয়াটা আমি বলবো এখন একটা বাস্তবসম্মত পদক্ষেপ। এটা বাংলাদেশকে রাজি হতে হবে, মানে চীনকে খুশি করতে হবে। ধন্যবাদ আলতাফ পারভেজ। বুলবুল সিদ্দিকী, আমরা শ্রীলঙ্কার উদাহরণ, মানে আলতাফের কথা তো আসছিল যে আসলে কেউ তো চীনের ঋণ নিয়ে বা মানে সবসময় যে উন্নয়ন হয়েছে তা না, বিপরীত ঘটনা আমরা দেখেছি। তো এই যে চীনের যে সহায়তা, এটা তো আর মানে শর্তহীন নয়। তো আমরা এই চীন তো অনেক অর্থ নিয়ে আফ্রিকাতে গেছে, শ্রীলঙ্কায় উন্নয়ন করেছে। তো আমরা ওই দিক থেকে একটু মানে ক্রিটিক্যাল হওয়ার আমাদের দরকার আছে কিনা চীনের সহায়তা নেওয়ার বিষয়ে? না, অবশ্যই। কেননা যে ডেট ট্র্যাপ যেটা আমরা বলি, এটা সাম্প্রতিক বিশ্বে বেশ প্রচলিত। তবে শ্রীলঙ্কার ক্ষেত্রে যে উদাহরণটা আসে, সেটা আপনি যদি তথ্যপাত্র দেখেন, সেখানে কিন্তু চীনা বিনিয়োগ যে সবচেয়ে বেশি ছিল, সে কারণে এটা হয়েছে, সেই দিকে কিন্তু সেই কনক্লুশনে আমরা যেতে পারি না। আবার আরেকটা বিষয় আছে যে এটা আপনি যদি বৈশ্বিক পরিসরে দেখেন, যেটা আমরা নিও মার্কসিস্ট তাত্ত্বিক আলোচনায় দেখা যায় যে ডেভেলপমেন্ট অফ আন্ডার ডেভেলপমেন্ট একটা বিষয় আছে, যে এখানে দুর্বল দেশ এই ঋণ বা বিভিন্ন রকম অর্থনৈতিক চাপে পড়ে আরও বেশি দুর্বল হয়ে পড়ছে,
আরও বেশি অনুন্নত হয়ে পড়ছে। এটা তো একটা জেনারেল একটা চিত্র, কিন্তু আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় যে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে যে ভারসাম্যপূর্ণ যে নীতি, যেটা আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়টাতেও দেখি, এবং এখন বিএনপি সরকারের যে বাংলাদেশ ফার্স্ট যে নীতির কথা তারা চিন্তা করছে ঘরোয়া পরিসরে, সেই একই প্রক্রিয়া যদি তারা বৈশ্বিক প্রেক্ষাপটে নিয়ে আসতে পারে এবং নেগোসিয়েশনের জায়গাগুলো আমার স্বার্থ কতটুকু আমি দেখব এবং এই ট্র্যাপে আমি পড়বো কি পড়বো না, সেটা যদি কেয়ারফুলি এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি নিতে পারে, সেই সংলাপের জায়গাগুলো যদি সচেতন থাকে, তাহলে আমার মনে হয় যে এই ধরনের উন্নয়নের যে ফাঁদ, সে ফাঁদ থেকে আমরা এড়াতে পারবো। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন যে আমাদের বিনিয়োগ বলি কিংবা ঋণ বলি, ঋণের বড় শর্তই থাকে অনেক ধরনের শর্ত, যে শর্তগুলো হচ্ছে ওই দেশের প্রতিষ্ঠানকে নিতে হবে, ওই দেশের কাঁচামাল নিতে হবে, ওই দেশের লোকবল নিয়ে কাজ করতে হবে। সেটা সব ধরনের ক্ষেত্রে আছে। আপনি জাপানিজ ক্ষেত্রে দেখেন, ইউরোপিয়ান ক্ষেত্রে দেখেন, যারাই আমাদের এখানে কাজ করেছে, তো বিষয়গুলো কিন্তু একই রকম। ফলে বিষয়টা হচ্ছে বাংলাদেশ কি করে এই বিষয়গুলোকে নেগোশিয়েট করবে, এবং বাংলাদেশ যেহেতু ইমপ্লিমেন্ট করবে আমাদের দেশে কাজগুলো, যদি আমাদের সেই ধরনের ঋণ কিংবা বিনিয়োগ আসে, আমাদের এখানকার সুশাসন কতটা, আমাদের এখানে দুর্নীতি আমরা কতটুকু নিয়ন্ত্রণ করতে পারছি, আমাদের এখানে ডিস্ট্রিবিউশন কিভাবে করতে পারছি, সেটা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে আমার ধারণা এই চীনের ঋণ, হ্যাঁ চীনের ঋণের মাত্রা একটু বেশি থাকে অন্যান্য জায়গার থেকে। অন্য দেশের ঋণ, আসলে ঋণ তো ঋণই, হ্যাঁ সেটা নির্ভর করবে আপনি আমাদের দেশ, আমরা কিভাবে সেই জিনিসগুলোকে এক্সিকিউট করব এবং আমরা আমাদের স্বার্থটাকে কতটুকু দেখব, সেটা যদি মাথায় থাকে সবসময় আমাদের নেগোসিয়েশনে, তাহলে আমার মনে হয় যে এই জায়গা থেকে ফলপ্রসূ বিনিয়োগের ফল আমরা পেতে পারি বা ঋণের ফল আমরা পেতে পারি। একটা সম্পর্ক প্রশ্ন, সেটা হচ্ছে যে চীন, আমরা এতদিন জানতাম চীন রাজনীতি নিরপেক্ষ, তারা বিনিয়োগ এবং অর্থনৈতিক বিষয়গুলোই বেশি দেখভাল করে, কিন্তু বিগত সরকারের সময়, বদলে আমি অন্তর্বর্তী সরকারের আগে যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকারের সময়, তখন কিন্তু আমরা দেখলাম যে চীনা দূতাবাস নীরবতা ভেঙে কিছু কিছু বিষয়ে রাজনৈতিক বক্তব্য এসছে। তো চীন কি তার রোলটা মানে বাংলাদেশ সহ অন্যান্য দেশের ক্ষেত্রে একটু চেঞ্জ করছে কিনা? ইভেন এই ট্যুরেও প্রধানমন্ত্রীর যে সফরে যাবেন, সেখানে কিন্তু চীনা কমিউনিস্ট পার্টির সাথেও তাদের সংলাপ হবে। তো রাজনীতি সংশ্লিষ্ট বিষয়গুলো বিনিয়োগের ভিতর ঢুকে যাচ্ছে কিনা চীনের নীতির ক্ষেত্রে? চীনের পররাষ্ট্র নীতির একটা বড় বিষয় হলো সে অন্য দেশের রাজনীতিতে সে সাধারণত হস্তক্ষেপ করেন অন্যান্য পরাশক্তিগুলোর তুলনায়, কিন্তু আপনি যে কথাগুলো বললেন সেগুলো অনেকটা প্রতীকী, সিম্বলিক অর্থে আমি দেখব যে হয়তো সেটাকে আপনি ওই প্রতীকী জায়গা থেকে যদি দেখেন, তাহলে মনে হবে হয়তো রাজনীতির মধ্যে ঢুকলো। কিন্তু এখন পর্যন্ত দেখেন এই সরকারের দায়িত্ব নেবার পর থেকেও কিন্তু তাদের রাজনৈতিক কোনো বক্তব্য, এবং তারা কিন্তু যে ধরনের ডেলিগেশন চীনে যাচ্ছে এবং আমাদের এখানকার চীনা দূতাবাসের যে কার্যক্রম, সেখানে কিন্তু এখন পর্যন্ত আমরা ওই ধরনের প্রভাব বিস্তার করতে পারি রাজনৈতিক, হ্যাঁ সেই উচ্চাশা কিংবা সেই ধরনের ইন্ডিকেশন আমরা দেখছি না। কিন্তু কিছু কিছু জায়গায় যেটা আপনি বললেন সেটা হয়তো খুবই ছোট, মানে সেটাকে আপনি বৃহত্তর অর্থে যদি আপনি বলেন যে আমাদের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা, যেরকম করে আমরা অন্যান্য দেশের ক্ষেত্রে দেখি, আমাদের প্রতিবেশী দেশ কিংবা যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য দেশ, সেটা কিন্তু এখানে অনুপস্থিত। ধন্যবাদ। জনাব আলতাফ পারভেজ, আমরা আপনার আগের আলোচনায় খানিকটা এসেছিল যে চীনের সাথে এই বিষয় কি একটু, হ্যাঁ অবশ্যই সাপ্লিমেন্ট আপনি করতে পারবেন, আমি প্রশ্নটা করে আপনি ওই সাথে মানে উত্তরটা দিয়ে দিন যে চীনের সাথে বেশি ঘনিষ্ঠ হওয়ার বিপদও তো আছে। আমরা যেই ভারসাম্য রক্ষার কথা বলছিলাম যে ভারত, চায়না, আমেরিকা, ত্রিমুখী ভারসাম্য, রাশিয়াকেও বাদ দেওয়া যায় না। তাহলে এই যে ভারসাম্য, সেই ভারসাম্য কিভাবে রক্ষিত হবে? যেটা বলছিলাম যে চীনের সাথে ঘনিষ্ঠতা, আবার অন্য কোথাও অন্য কারো বিরাগ ভাজন আমরা হব কিনা? হ্যাঁ অবশ্যই, আমি যে কোনো দিকে হেলে পড়া বাংলাদেশের জন্য আমি বলবো প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। সেটা তো আমি পরে আসছি, কিন্তু স্যার যেটা বললেন, আশরাফ স্যার, যে চীন রাজনীতি বিষয়, এবং আপনিও বললেন কম নাক গলায়, সে উন্নয়ন বা বিনিয়োগ এগুলো নিয়ে ব্যস্ত থাকে। আমি একটু ভিন্ন মত প্রকাশ করতে চাই সাম্প্রতিক অভিজ্ঞতার কারণ। যেমন গত 2 বছরে, এবছরও বিশেষভাবে
বাংলাদেশ থেকে যে পরিমাণ তরুণ রাজনীতিবিদকে বিভিন্ন দলের প্রায় সকল দলে ইসলামপন্থী দল থেকে শুরু করে অন্যান্য গণতান্ত্রিক দল পর্যন্ত যে পরিমাণ তরুণ রাজনীতিবিদদের চীন নিয়ে গেছে তার দেশে সফর করাতে, তার যদি 10 ভাগের 1 ভাগও ভারত যেত, আমি বলবো বাংলাদেশে হইচই পড়ে যেত। মানে ফলে এটা স্পষ্ট যে রাজনীতির ময়দানে চীন সব দলের মানে উদীয়মান রাজনীতিবিদদের প্রভাবিত করার চেষ্টা করছে। এই ধরনের সফর তো রাজনৈতিক সফর, এবং চীন তাদের উন্নয়ন দেখাচ্ছে, মানে তাদের মতাদর্শ দেখাচ্ছে, তাদের দেশের প্রতি একটা ভক্তি শ্রদ্ধা বাড়ানোর চেষ্টা করছে, এটাই তো। কিন্তু এটা যদি ভারত পাকিস্তানের ক্ষেত্রে হতো, তাহলে আমাদের দেশে কিন্তু ব্যাপক উদ্বেগ তৈরি হতো। ফলে চীন আগের মতো আর নেই, সে রাজনৈতিকভাবেও বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করছে। তার দিক থেকে এটা অন্যায় নয়, সে এখন বিশ্বের একটা পরাশক্তি হয়ে উঠতে চাইছে, ফলে বিশ্বের সব দেশেই সেটা করছে এবং আগেও করেছে। আমি বলবো মানে বাংলাদেশের কথা বাদ দিলাম, দেখুন নেপালে যেই সরকার ক্ষমতাচ্যুত হয়েছে, ইউএমএল পার্টি এবং মাওবাদীরা যাতে একত্রিত হয়ে সরকার গঠন করে, নেপালের সেখানে রাষ্ট্রদূত, একজন নারী রাষ্ট্রদূত ছিলেন, তিনি সরাসরি সেগুলায় ভূমিকা রাখতেন। শ্রীলঙ্কার ক্ষেত্রে রাজাপাকসা সরকারের পতন ঘটেছে অভ্যুত্থানে, কিন্তু সেই রাজাপাকসা সরকারের সাথে চীনের ঘনিষ্ঠতা তো আমরা জানি, মালদ্বীপের এবং চীনের ঋণ নিয়ে, যেই ঋণের কথা আপনি বললেন, হাম্বান্তোতা রাজাপাকসাদের বাড়ি, যেখানে একটা পোর্ট হওয়ার প্রয়োজন নাই, সেখানে একটা গভীর সমুদ্র বন্দর করা হলো, সেটার কোনো বাণিজ্যিক এভলিউশন করা হয়নি, পরে সেটা চীনকে লিজ দিয়ে দিতে হয়েছে ঋণ থেকে উদ্ধার পাওয়ার জন্য। ফলে মৃদু মাত্রায় হলেও চীন এই ধরনের ঋণ দেয়, কিন্তু এই ঋণ বিক্রির ক্ষেত্রে যে গ্রহীতা দেশ, আমি বলবো তার দায়িত্ব বেশি। এখন বাংলাদেশ কোন শর্তে ঋণ নিচ্ছে, কেন নিচ্ছে, সেখানে জাতীয় স্বার্থের প্রতিফলন ঘটছে কি না, সেটা বাংলাদেশেরই দেখা, সেই দায়িত্ব বাংলাদেশের। আমরা যে রূপপুরে জন্য ঋণ নিয়েছি, এটার জন্য আমরা রাশিয়াকে দায়ী করতে পারি না, আমাদের তখনকার সরকারের দায়িত্ব যে এটা আমাদের গলার কাটা হয়ে গেল না এটা আমাদের জাতীয় স্বার্থ রক্ষিত হলো। এখানে মানে যে ঋণ নিবে তার দায়িত্বের ব্যাপার। সেই দেশের রাজনীতি, এটা কি পার্লামেন্টে আলোচিত হবে, এটা কি জনগণের সাথে সংলাপের ভিত্তিতে নেওয়া হচ্ছে, না কোনো রাজনৈতিক স্বার্থে নেওয়া হচ্ছে, সেটা আমি বলবো এটার জন্য চীনকে আমরা দায়ী করতে পারি না শুধু। এটা আমাদেরও দায় আছে, আমরা কোন প্রকল্পে ঋণ নেব, কোনটা আমাদের জন্য জরুরি, সেটা এখানে কি করা যেতে পারে। আমি একটু মানে বলতে চাই যে আমরা অতীতে দেখেছি দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের অধীনে চীনের যেসব অর্থায়নে যেসব বিদ্যুৎ প্রকল্প হয়েছে, এগুলো কিন্তু মানে প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করা হয়নি। এই ধরনের প্রকল্পগুলো, এই ধরনের বিনিয়োগগুলো অনেক ক্ষেত্রে মানে ওইসব ঋণ গ্রহীতা বা সহযোগিতা নেওয়া দেশগুলোতে দুর্নীতিকে উৎসাহিত করে। আইন কানুনগুলো এমনভাবে করা যে এখানে আসলে প্রতিযোগিতা থাকে না, যে কারণে দুর্নীতি উৎসাহিত হয়। তো এই ক্ষেত্রগুলোতে কি করার আছে? এবং আমরা পদ্মা সেতু দেখেছি, এখানে কোনো যারা অর্থ দিয়েছে তারাই ইমপ্লিমেন্ট করেছে। দেখুন, এই ধরনের বড় বড় ঋণ বা বড় বড় চুক্তিগুলোর ব্যাপারে আমাদের মতো দেশগুলোয় 3টা লবি খুব আগ্রহী থাকে। একটা হলো ঠিকাদার গোষ্ঠী, একটা হলো আমলা গোষ্ঠী, এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা। তারা চায় এই ধরনের মেগা প্রকল্প যেটা ঋণ নির্ভর হবে, কারণ এই ধরনের বড় প্রকল্পের জন্য আমাদের অভ্যন্তরীণ সম্পদ নেই। তারা এগুলার বিষয়ে খুব আগ্রহী থাকে, এবং এগুলো 2 কারণে। একটা হলো অর্থনৈতিক স্বার্থ, দুর্নীতিগত স্বার্থ, আরেকটা হলো ওই সব শক্তিধর দেশগুলোর রাজনীতিক আনুকূল্য। ওই দেশগুলো এই ধরনের একটা গোষ্ঠীকে আমি বলবো নানাভাবে রক্ষা করে চলে আর কি, এই ধরনের চুক্তির মাধ্যমে, ঋণের মাধ্যমে। যার একটা বড় উদাহরণ অন্তর্বর্তীকালীন সরকার আমলে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে বাণিজ্য চুক্তি, এই চুক্তি গোপনে হয়েছে, আপনি জানেন। এই চুক্তির কিছুই এখনও প্রকাশ করা হয়নি, এবং কৌতূহলোদ্দীপক হলো নতুন সরকার এসেছে, আমরা নতুন একটা সরকার পেয়েছি, নতুন একটা বিরোধী দল পেয়েছি, কিন্তু জাতীয় সংসদে তারা কেউ ওই চুক্তি নিয়ে কথা বলছে না। এর অর্থ হলো যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হতে চায় না তারা। তার মানে দেখুন, এই ধরনের একটা চুক্তি যেটা গোপনে হয়েছে, এবং যেখানে বলা হচ্ছে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশের জাতীয় স্বার্থ হানি ঘটেছে, কিন্তু সেই চুক্তি নিয়ে রাজনীতিবিদরা কথা বলছে না। এরকম অন্যান্য ক্ষেত্রেও চীন বলুন, ভারত বলুন, ভারতের সাথে 15 বছরে এরকম অনেক ঘটনা ঘটেছে, আমরা জানি না। আদানির সাথে যে চুক্তি হয়েছে সেটা বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয়নি, কিন্তু সেই চুক্তি নিয়ে ভারতে কথা উঠেছে, কিন্তু বাংলাদেশে কথা বলা যায়নি।
ফলে আজকেও যখন চীনের সাথে আমাদের চীনের সহযোগিতা দরকার, কিন্তু সেই সহযোগিতার ক্ষেত্রে যদি কোনো চুক্তি হয়, ঋণ চুক্তি হোক, বিনিয়োগ চুক্তি হোক, বা কোনো মানে ইপিজেড হোক, সেগুলো বাংলাদেশের জনস্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেগুলো সফরের পরে জাতীয় সংসদে তুলে ধরা উচিত। আমাদের বিরোধী দলগুলো সেগুলো জানতে চাওয়া উচিত এবং সরকারের দিক থেকেও এগুলো স্বচ্ছভাবে জনগণকে জানানো উচিত হবে। ধন্যবাদ ধন্যবাদ আলতাফ পারভেজ। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আলোচনায়। আমরা আলোচনার শুরুতে খানিকটা মালয়েশিয়া নিয়ে আলোচনা করেছিলাম, আলতাফ পারভেজ ভাই আলোচনা করেছেন। জনাব বুলবুল সিদ্দিকী, আপনার কি মনে হয় যে যেই মানে মালয়েশিয়া ট্যুরে সবচেয়ে বড় আলোচনা আসছে যে শ্রমবাজার 2 বছর ধরে বন্ধ আছে, সেটা খুলবে কিনা, এবং বৈধ অবৈধ মিলিয়ে প্রায় 12 লাখ বাংলাদেশ সেখানে কাজ করে, তাদের বৈদেশিক কর্মসংস্থানের প্রায় 37% যোগান দেয় বাংলাদেশ। তো আলতাফ পারভেজ ভাই বলছিলেন যে আনোয়ার ইব্রাহিমের সাথে, তাদের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের সরকারের একটা যোগাযোগ আছে, এবং আমরা এটাও জানি, আমি জানি না এটা আসলে কোনো প্রভাব ফেলবে কিনা সম্পর্কের ক্ষেত্রে, যে বর্তমান প্রধানমন্ত্রীর যিনি ছোট ভাই, তিনি কিন্তু দীর্ঘদিন মালয়েশিয়া ছিলেন, যিনি এখন প্রয়াত। তো নিশ্চয়ই একটা যোগাযোগ থাকাটা অস্বাভাবিক না। তো মালয়েশিয়ার কাছ থেকে আসলে আমরা শ্রমবাজারের এই বন্ধ থাকা শ্রমবাজার খুলে যাওয়া এবং অন্যান্য যে বিনিয়োগের কথা আসছে সেগুলো কতটা পেতে পারি বলে এই সফর থেকে আপনার কি মনে হয়? এটাও যেহেতু আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা মানে বৈদেশিক শ্রমবাজার আমাদের একটা বড় জায়গা, আমাদের ফরেন রিজার্ভ থেকে শুরু করে এবং আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা বড় সুফল আসে এখান থেকে, এবং মালয়েশিয়া একটা বড় ডেস্টিনেশন ছিল। তো যেহেতু সেটা বন্ধ আছে, আমার মনে হয় যে এটা একটা সুযোগ হতে পারে, সেই পূর্বতন সম্পর্ক হোক কিংবা এখন সেই সম্পর্কটা নতুন করে রিভাইভ করাই হোক। কারণ আপনি বলতেছিলেন প্রায় 20 বছর পর বিএনপি ক্ষমতায় আসছে, ফলে মালয়েশিয়া কিন্তু সিগনিফিক্যান্ট বেশ কয়েকটা কারণে, যেটা আলতাফ পারভেজ ভাই বললেন, যে সেখানকার আমাদের শ্রমবাজার থেকে শুরু করে আমাদের রোহিঙ্গা ইস্যুস, এবং আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে আমাদের প্রচুর ছাত্রছাত্রী মালয়েশিয়া পড়তে যাচ্ছে। ফলে এই সব কিছু মিলে, এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে মালয়েশিয়া আমাদের দেশের লোকজন অনেক বেশি কমফোর্টেবলি থাকতে পারে। ফলে এই জায়গাটাতে যদি আমরা একটু স্কেলড মাইগ্রেন্ট ওয়ার্কারদের পাঠাতে পারি, যেটা এই যে আমাদের এখানে কারিগরি শিক্ষার কথা এই সরকার বিভিন্নভাবে বলছেন, সেগুলোকে যদি এক্সিকিউট করা যায় এবং মালয়েশিয়ার শ্রমবাজারকে যদি আরেকটু নতুন করে রিভাইভ করা যায়, ফলে এটা একটা বড় ধরনের মুভ হবে আমার মনে হয়। এবং আমাদের জন্য এই সফরটাও গুরুত্বপূর্ণ, যেহেতু আরেকটা বিষয় যেটা সিম্বলিক বিষয় থাকে, যে প্রধানমন্ত্রী কোন দেশে প্রথম গেলেন। যদিও আমরা বলতেছি যে চীনে যাচ্ছেন মালয়েশিয়া হয়ে, যদিও একদিন থাকবেন, কিন্তু মালয়েশিয়ায় প্রথম সফর করাটা কিন্তু সেটাও আরেকটা সিম্বলিক ওয়েতে মালয়েশিয়াও মনে করবে যে তাদেরকে আমরা একটা গুরুত্বের জায়গা থেকে দেখছি। এবং মালয়েশিয়া কিন্তু আরেকটা জিনিস দেখবেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে সাম্প্রতিক সময় বেশ এগিয়ে যাচ্ছে, এবং মালয়েশিয়ার সাথে অলরেডি আমাদের বিভিন্ন রকম প্রযুক্তিগত চুক্তি আছে। মালয়েশিয়ান অনেক গাড়ি আমাদের এখানে বিনিয়োগ আছে, চলছে। তো সেগুলো যদি আর একটু বাড়ানো যায়, ফলে বিনিয়োগ কেবলমাত্র যে চীন থেকে আসবে বিষয়টা এরকমও তো না, মালয়েশিয়া থেকে বিনিয়োগ আমাদের এখানে আসতে পারে। লুক ইস্ট নীতির একটা বড় পার্ট তো মালয়েশিয়া নিজেও, কেননা লুক ইস্টে তো শুধু চীন একা নেই। হ্যাঁ, আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে উন্নয়নের যে জার্নি আপনি যদি দেখেন, মালয়েশিয়া এবং বাংলাদেশ একটা সময় দেখেন আমরা 70-এর দশকে খুব কাছাকাছি একটা জায়গায় ছিলাম। তো মালয়েশিয়া কি করে এত উন্নত দেশ হয়ে গেল এই সাম্প্রতিক বিগত দশক জুড়ে, সেখান থেকে কিন্তু বাংলাদেশ সেই অভিজ্ঞতার আলোকেও কিন্তু চীন থেকে যতটা শিখতে পারে, মালয়েশিয়া থেকে কিন্তু সেই অভিজ্ঞতাগুলো আরও বেশি নিয়ে আসতে পারে। ফলে আমার মনে হয় যে মালয়েশিয়ার এই সফরটাও ফলপ্রসূ করার সমূহ সম্ভাবনা এবং সুযোগ রয়েছে আমাদের কাছে। ধন্যবাদ জনাব আলতাফ পারভেজ। মালয়েশিয়া এবং চীন উভয়েরই সাহায্য সহযোগিতার কথা আমরা বলছিলাম, যে আমাদের একটি বড় সমস্যা রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য, এবং মানে মালয়েশিয়ায় তো এখন অনেক রোহিঙ্গা অবৈধভাবে যাচ্ছে, কাজও করছে, কিন্তু মূল সহায়তাটা দরকার চীনের।
তো আমরা ইনফ্রাস্ট্রাকচারের বাইরে বিনিয়োগ এবং অবকাঠামোর যে আলোচনা এতক্ষণ হলো, এর বাইরে বাংলাদেশে আরেকটা ইন্টারেস্টের জায়গা নিশ্চয়ই রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ। এই জায়গায় চীনের হেল্পটা আমরা কিভাবে পেতে পারি বা লেভারেজটা কিভাবে নেওয়া যেতে পারে এই সফর ধন্যবাদ। থেকে? রোহিঙ্গা বিষয়ে যাওয়ার আগে আমি শুধু এই শ্রমবাজার নিয়ে একটা বিষয় বলতে চাই। মালয়েশিয়া আমাদের জন্য একটা বড় শ্রমবাজার হতে পারে, কিন্তু আপনি যদি অতীত ইতিহাস দেখেন, মালয়েশিয়া অনেকবার শ্রমবাজার উন্মুক্ত করে দিয়েছে এবং অনেকবার বন্ধ করেছে। এর জন্য দায়ী কিন্তু বাংলাদেশে যারা রিক্রুট এজেন্সিগুলো আছে, মানে যারা শ্রমিকদের পাঠায়, চরম দুর্নীতিগ্রস্ত একটা সেক্টর এটা। বাংলাদেশ কিন্তু এই দুর্নীতি বন্ধ করতে পারেনি। কিন্তু কাউন্টার পার্টও নাকি দুর্নীতিগ্রস্ত একটা চক্র আছে। ফলে এখানে একটা স্বচ্ছতা ব্যাপার আছে। মালয়েশিয়া হয়তো আবার খুলে দিবে, কিন্তু আবার কিছুদিন পর এটা দুর্নীতির শিকার হয়ে যাবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, বাংলাদেশি যারা প্রবাসী শ্রমিক, ওইখানে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কিন্তু একটা ব্যাপার বের হয়েছিল, ওই প্রবাসী শ্রমিকদের ভিতর একটা জঙ্গি সংযোগ আছে, আপনার মনে আছে কিনা, কিন্তু বাংলাদেশ এটা অস্বীকার করেছে, ধামাচাপা দিয়েছে। মালয়েশিয়া কিন্তু সেটা নিজে উদ্ঘাটন করেছিল এবং প্রত্যেকটা আসিয়ান দেশকে সে অবহিত করেছে। ফলে ওইখানেও ধামাচাপা না দিয়ে বাংলাদেশের উচিত এগুলোও নিয়ন্ত্রণ করা, মানে নিজেকে আগে নিজের এই খাতের সংস্কার জরুরি। আমি অন্য দেশ সুবিধা দিলেও আমি যে নিতে পারছি না, সেটা হলো স্বচ্ছতা এবং সংস্কারের অভাব, সেটা বাংলাদেশের জন্য জরুরি। আর দ্বিতীয়ত, আপনি রোহিঙ্গা বিষয়ে যেটা বললেন, এটা মালয়েশিয়াও একটা সহায়ক ভূমিকা রাখতে পারে, সেটা হলো আসিয়ানে মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া, এরা বাংলাদেশের পক্ষে কাজ করতে পারে মিয়ানমার সরকারকে চাপ দেওয়ার ক্ষেত্রে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনও যাবেন রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে। বার্মার সরকার এবং আরাকান আর্মিকে বাধ্য করার ক্ষেত্রে বা রাজি করানোর ক্ষেত্রে চীন সবচেয়ে বেশি ইতিবাচক ভূমিকা রাখতে পারে। বার্মার সেনাবাহিনীর উপর চীনের প্রচণ্ড প্রভাব রয়েছে, আরাকান আর্মির উপরও চীনের প্রচণ্ড প্রভাব রয়েছে। আরাকান তো এখন বর্মার সেনাবাহিনী পুরোটা নিয়ন্ত্রণ করে না, মাত্র 3টা টাউনশিপ নিয়ন্ত্রণ করে, আর 14টা টাউনশিপ নিয়ন্ত্রণ করে আরাকান আর্মি। ফলে এই দুই পক্ষকেই রাজি না করালে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে না। এই দুই পক্ষকে রাজি করাতে সক্ষম চীন। এবং আমি বলবো বাংলাদেশের এটা একটা সুযোগ নতুন সরকারের জন্য, কারণ অতীতে 2017 থেকে বাংলাদেশ রোহিঙ্গা বিষয়ে অধিক মাত্রায় নির্ভরশীল হয়েছিল জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের উপর, কিন্তু তারা এই ক্ষেত্রে কোনো সুফল এনে দিতে পারেনি, বাংলাদেশকে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছে। ফলে বাংলাদেশের এখন উচিত রোহিঙ্গা ফেরত পাঠানোর ক্ষেত্রে মানে তার বিদেশ নীতিতে একটা পরিবর্তন আনা, চীনের কাছে সহায়তা চাওয়া এবং চীনের সাথে বেশি মাত্রায় এঙ্গেজ হওয়া। চীনই এই সমস্যাটার সমাধানে একটা বড় ভূমিকা রাখতে পারে। আমাদের সময়ও কম, একটু সামরিক সহযোগিতার কথা আমরা এবার দেখছি না, কিন্তু বাংলাদেশ যুদ্ধবিমান কিনবে চীন থেকে, এরকম আলোচনা কিন্তু এর আগে হয়েছে এবং বাংলাদেশের একমাত্র সাবমেরিনটি চীনেরই দেওয়া, চীনের কাছ থেকে পাওয়া। তো বাংলাদেশের সাথে চীনের সামরিক সহযোগিতা বাড়ছে, সেটা অন্য প্রতিবেশী কারো জন্য উদ্বেগের কারণ হয়ে গেছে। এইখানে আসলে বাংলাদেশ কি ধরনের নীতি গ্রহণ করতে পারে? সামরিক সক্ষমতাও যেমন বাড়াতে হবে, পাশাপাশি সবার সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক তো রাখতে হবে। হ্যাঁ, নাকি সামরিকভাবে তো প্রতিরক্ষা সরঞ্জামের ক্ষেত্রে বাংলাদেশের সাথে চীনের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, সেটা বহুকাল ধরে। কিন্তু বাংলাদেশ সম্প্রতি এটা আরও বহুমুখীকরণ করারও চেষ্টা করছে, তুরস্কের সাথে একটা সম্পর্ক গড়ার চেষ্টা করছে এবং যুক্তরাষ্ট্র ও বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে এটা আগ্রহ প্রকাশ করেছে এবং সেই বাণিজ্য চুক্তিতে কিছু বাধ্যবাধকতাও রয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরঞ্জামের ক্ষেত্রে। আসলে এইটাও বহুমুখীকরণের প্রয়োজন আছে। এক দেশ নির্ভরতার তো সুবিধাও আছে, নানা বিপদও আছে, এবং এই ক্ষেত্রে বাংলাদেশের জন্য ভালো নীতি হলো মানে অনেক দেশের সাথে সম্পর্ক তৈরি করা। এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশের তো কিছু প্রয়োজনীয়তাও রয়েছে, বিশেষ করে সীমান্তে যেভাবে পুশিং হচ্ছে, তো বাংলাদেশের যে একটা জাতিগত মনস্তত্ত্ব শক্তিশালী করার, মনোবল বাড়ানো এবং সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য বাড়তি সরঞ্জামের সংগ্রহের আবশ্যকতা আছে। কিন্তু আবার আমাদের তো বাজেট ঘাটতি আছে এসব ক্ষেত্রে, মানে আমাদের তো টানাটানি আছে অর্থনৈতিক ক্ষেত্রে, কারণ সামরিক ক্ষেত্রে বাজেট বাড়ানো মানে হলো অন্য অন্য ক্ষেত্র থেকে টেনে নিয়ে যাওয়া। এক্ষেত্রে আমার মনে হয় ভারসাম্যপূর্ণ নীতির একটা ব্যাপার আছে, সেটা বাজেটের ক্ষেত্রেও আবার আমদানির ক্ষেত্রেও। ধন্যবাদ আলতাফ পারভেজ। আমাদের সময় একেবারে কম, বুলবুল সিদ্দিকী আপনি একটু ছোট করে বলবেন কি যে চীনে অনেকগুলো পণ্যে আমাদের শুল্কমুক্ত সুবিধা আছে, আবার চীন বড় দেশ, আমরা ছোট দেশ, বাণিজ্য ঘাটতি থাকবে, কিন্তু বাণিজ্য ঘাটতিটা
বাড়ছে দিন দিন। তো এইখানে আমাদের কিছু করার আছে কিনা, এখানে সুযোগ সুবিধাগুলো, কারণ আমাদের বাণিজ্য ঘাটতি বাড়তে থাকলে তো আসলে আমাদের জন্যই ক্ষতি। আমরা বাণিজ্য ঘাটতি কীভাবে কমিয়ে আনতে পারি এবং শুল্কমুক্ত হাজার হাজার পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়া আছে, কিন্তু আসলে সেভাবে আমরা সুবিধা নিতে পারছি না। এখানে যেটা মানে দায়টা তো আমাদের একটা জায়গায়, যে আমরা কোন কোন পণ্য আমরা দিতে পারবো, মানে রপ্তানি করতে পারবো, সেই জায়গাতে আমাদের মনে হয় যে একটু সরকারকে আরেকটু মনোযোগ দেওয়া, মানে এই পররাষ্ট্র নীতিতে সেই ট্রেডের বিষয়গুলোকে একটু গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে আসা, যে টার্গেট ওরিয়েন্টেড কিছু অ্যাপ্রোচ নেওয়া, যে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা চীনে পাঠাতে পারি খুব সহজেই, যে শুল্কমুক্ত সুবিধা পাঠাতে। এখন প্রায় ট্রেড ডেফিসিট প্রায় প্রায় $20 বিলিয়ন মতো বোধহয়, আমরা বোধহয় খুব অল্প পরিমাণ পাঠাতে পারি চীনে। ফলে ওই জায়গা থেকে আমার মনে হয় যে একটু, যেমন লেদার ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, আমাদের কোরবানির সময় যে পরিমাণ লেদার আমরা পাই, সেটা কিন্তু বড় একটা রিসোর্স, কিন্তু আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনার অভাবে আমরা পাচ্ছি না। তো আমাদের ওই আইডেন্টিফাই করতে হবে কোন কোন পণ্যগুলো আমরা দিতে চাই এবং দিতে পারি এবং সুবিধাগুলো নিতে পারি। ধন্যবাদ ডক্টর বুলবুল আশরাফ সিদ্দিকী এবং জনাব আলতাফ পারভেজ, আমাদের দুজনকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি। আমরা দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।